রেকর্ডিং শুরু করছো হৃদয়? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে আপনার জি কথা। স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, তো শুরুতে আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আইডি 849। আইডি 849। স্যার আপনি কি আছেন? তো আমি নিজেই ডিসকানেক্ট হয়ে গেছিলাম। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও তাড়াতাড়ি। 849 9 952 প্রেজেন্ট স্যার। 10818 10189 210 982 1023 1024 ইয়েস স্যার। 25 প্রেজেন্ট স্যার। 26 ইয়েস স্যার। 28 29 ইয়েস স্যার। 30 প্রেজেন্ট স্যার। 31 ইয়েস স্যার।
থ্রি ওয়ান পর্যন্ত ডাকছি না? জি স্যার। ওলট পালট হয়ে যাচ্ছে খালি। 3-2, Present, sir. 3-5, Yes sir. 3-7, Yes sir. 3-8, Yes sir. 3-9, Present, sir. 4-1, 4-1 নাই, 4-3, 4-4, 4-6, Yes sir. 5-0, Yes sir. 5-1, Present sir. 5-5, Yes sir. 5-6, Present sir. 5-7, Present, sir. 5-8, Present sir. 6-0, Present sir. 6-9, Yes sir. 7-3, Present sir. 7-8, Yes sir. 7-9, Present sir. 8-3, Present sir. 9-0, Present sir. 9-4, 9-4-9, 9-6, Present sir. 9-7, Present sir. 9-8, Present, sir. 2-4-3, Present, sir. Yes. 1-1-2-3, 2-0-2, 1-1-2-7, Yes, sir. 2-8, Yes, sir. 2-9, 4-9, স্যারও আছে স্যার। ও তো আমার সামনেই ছিল একটু আগে। স্যার আছে 3-3-8, বাসের ভিতরে, এই জন্য মাইক অন করে নেন। 3-3-8, 3-3-8 নাই, Sir, 3-3-9, 338 ছিল। 3-3-9, Yes, sir. 3-4-0, Yes sir. 3-4-1, Yes sir. 3-4-2, 3-4-2 নাই, 3-4-3, Yes, sir. 3-4-6, Sir, 342. কত? 342. 3-4-7, Yes, sir. 3-4-8, Yes, sir. 3-5-0, Yes, sir. 3-5-1, 3-5-1 ও তো ছিল, পরীক্ষা দিতে আসছিল। 3-5-2, Yes, sir. 3-5-3, স্যারও ছিল। 3-5-4, Yes, sir. 3-5-4, জি স্যার, আছে স্যার। 3-5-6, 3-5-6, 3-5-7, Yes sir. 3-5-7,
আচ্ছা, আমরা শুরু করি। আমরা এখন পড়বো হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। স্যার পরের ক্লাসের অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিতেন স্যার, তাহলে ঝামেলাটা শেষ হয়ে যায়। না, পরেরটা পরেই নিব। আচ্ছা, গ্যাস ক্রোমাটোগ্রাফিটা হচ্ছে আমরা সকালবেলা পড়ছিলাম হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো এই জিনিসটা ঘুরে ফিরে একই রকম, মূল ফাংশন বা প্রিন্সিপাল অনেকটা কাছাকাছি। পার্থক্যটা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে যে স্যাম্পলটা ইউজ করব সেই স্যাম্পলটাকে আমরা গ্যাসিয়াস ফর্মে নিয়ে যাব। সকালের ক্লাসে যেটা লিকুইড ফর্মে ছিল এইচপিএলসি তে, যে আমাদের লিকুইড মোবাইল ফেজে আমরা স্যাম্পলটাকে অ্যানালাইসিস করতেছি, এখানে আমরা সেটাকে গ্যাস ফেজে নিয়ে যাব। এটা যেহেতু আমরা গ্যাস ফেজে নিয়ে যাব, সো এটা আরো বেশি কমপ্লিকেটেড, আরো বেশি এক্সপেন্সিভ, আরো বেশি সফিস্টিকেটেড, এবং এইটাকে আরো অনেক বেশি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, এবং সেন্সিটিভিটি এটার আরো অনেক বেশি এইচপিএলসি থেকে। তো এখানে দেখো, জিসিটা বেসিক্যালি কি, জিসিটা বলছে যে একটা স্যাম্পল যেটাকে জিসি সিস্টেমে ইন করানো হয় এবং তারপরে হচ্ছে এটাকে হিট করে ভ্যাপোরাইজ করা হয়। এইখানে সিমিলারলি এইচপিএলসির মতো এখানেও হচ্ছে একটা ইনজেকশন, স্যাম্পল ইনজেকশন ইউনিট থাকে, সেখান থেকে ইনজেক্ট করা হয়। এইচপিএলসির মতো এখানেও একটা মোবাইল ফেজ থাকে, যে মোবাইল ফেজটা হচ্ছে গ্যাস, এবং এটাকে সাধারণত বলা হয় হচ্ছে ক্যারিয়ার গ্যাস। মোবাইল ফেজটাকে ক্যারিয়ার ফেজ বলে, এবং একই সিকোয়েন্স ফলো করে, যে প্রথমে ইনজেকশন যাবে, তারপর কলাম যাবে, তারপর ডিটেক্টরে যাবে, মানে এইচপিএলসির মতোই। এবং টার্গেট কম্পোনেন্ট গুলোকে এই ক্যারিয়ার গ্যাসের মাধ্যমেই কলাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কলাম এটাকে সেপারেট করে, এবং সেপারেট করার পরে এটা হচ্ছে ডিটেক্টরে যায়, এবং ডিটেক্টর এটাকে মেজার করে, এবং ডিটেক্টরের কাজটা হচ্ছে যে কতটুকু স্যাম্পল এখানে পাওয়া গেছে সেইটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে পরবর্তীতে আমরা গ্রাফ বা ক্রোমাটোগ্রামে নিয়ে যেতে পারি, এবং সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে কোন কম্পোনেন্ট কতটুকু আছে। তাহলে এইচপিএলসি থেকে গ্যাস ক্রোমাটোগ্রাফির মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে যে এইটাতে গ্যাস ফর্মে সবকিছু অ্যানালাইসিস করা হয়, গ্যাসেস ফর্মে নিয়ে যাই আমরা, তারপরে এটা অ্যানালাইসিস করি, এবং যে সমস্ত কম্পোনেন্ট বা কম্পাউন্ড গ্যাস স্টেটে থাকে, যেটাকে লিকুইড বানানো যায় না, তাদের জন্য হচ্ছে এই জিসিটা ইউজ করা হয়, এবং সবচেয়ে বেশি ইউজ করা হয় ভোলাটাইল কম্পোনেন্টের জন্য। যে কম্পোনেন্টগুলো ভোলাটাইল, ওগুলোকে আমরা এইচপিএলসি বা অন্য কোনো অ্যানালিটিক্যাল মেথডে ইউজ করতে পারি না, এই জন্য আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফিতে নিয়ে যাই। তো সিমিলারলি দেখো, এইচপিএলসির মতো এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, যে আমাদের লিকুইড স্যাম্পল, এই লিকুইড স্যাম্পলের মধ্যে থেকে আমরা এটাকে গ্যাস বানাচ্ছি, গ্যাস ফর্মে নিয়ে যাব, এই জন্য এই ছোট ছোট বাবল গুলা দেওয়া। এবং এই ক্যারিয়ার গ্যাসটা, ধরো যে ব্লু যেটা, এটা ধরো ক্যারিয়ার গ্যাসটা এখানে নিয়ে যাচ্ছে কলামের মধ্যে, কলামটা এখানে সেপারেট করে ফেলতেছে, এবং সেপারেট করার পরে এই ডিটেক্টর এটাকে ডিটেক্ট করতেছে। এখন জিসির মধ্যে কি কি থাকে, জিসির মধ্যে একদম বেসিক যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনজেকশন ইউনিট, যেখানে হচ্ছে আমরা এটাকে ভ্যাপোরাইজ ফর্মে নিয়ে যাই, তারপরে আসতেছে কলাম, এবং তারপরে আসতেছে হচ্ছে ডিটেক্টর। এই তিনটাই হচ্ছে জিসির মূল তিনটা উপাদান। যেমন এখানে একটা ছবি দেওয়া আছে জিসির, এই ছবিতে দেখো, এখানে বলা আছে যে একটা ইনজেকশন পোর্ট, এখানে স্যাম্পল ইনজেকশন হচ্ছে, হ্যাঁ, ইনজেকশন পোর্ট, তারপরে যাচ্ছে কলামে, এবং তারপরে যাচ্ছে ডিটেক্টরে।
ক্যারিয়ার গ্যাসটা এখানে কি? ক্যারিয়ার গ্যাস হচ্ছে আমাদের ইনার্ট একটা গ্যাস লাগবে, যে গ্যাসটা এর সাথে রিয়াকশন করবে না। যেমন হিলিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন সবচেয়ে কমনলি ইউজড হচ্ছে তিনটা ক্যারিয়ার গ্যাস। এবং এই এইখানে দেখো কলামগুলা কিন্তু এই জিসির কলামগুলা হচ্ছে এইচপিএলসির কলামের মতো না। জিসির কলামগুলা টোটালি ডিফারেন্ট। এগুলা এরকম পেঁচানো থাকে এবং অনেক লম্বা হয়, কারণ এটা গ্যাস এবং এটা সেপারেট হওয়ার জন্য অনেক লম্বা একটা পথ এদেরকে পাড়ি দিতে হয়। এখানে সেপারেশনটা কিভাবে হয়? সেপারেশনের এখানে যখন ঠিক একইভাবে এইচপিএলসি তে তোমরা যেরকম কলামের মধ্যে দিছো, আহ, এখানে সিমিলারলি আমরা ইনজেক্ট করব। ইনজেক্ট করার পরে আহ, এই স্যাম্পল এবং মোবাইল ফেজ দুইটাই, এই যে কলামটা দেখছিলাম লম্বা লম্বা পেঁচানো, যে কলামগুলা অনেক লম্বা হয় পেঁচানো, সেইগুলোর মধ্যে দিয়ে যাবে এবং সেইখানে এই কলামের মধ্যে দিয়ে যে সে যাবে, এই আহ, বিভিন্ন কম্পোনেন্ট, এই বিভিন্ন আহ, এই যে কলামের মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেই সময় আহ, প্রত্যেকটা পার্ট, মানে একটা কি বলে এটাকে, মানে কোনো গ্যাসিয়াস পার্ট, সে এত লম্বা পথ পাড়ি দিতে দিতে সে হচ্ছে নিজেই আলাদা হয়ে যাবে সেপারেশনের জন্য। এবং তারপরে সেপারেট হওয়ার পরে ডিটেক্টরটা চলে যাবে এবং এই ডিটেক্টর এটাকে ডিটেক্ট করবে। তো এই পুরো প্রসেসটা এখানে যেটা কি বলে, এইচপিএলসি থেকে যেটা জিসির যেটা পার্থক্য, সেটা হচ্ছে যে ডিফারেন্সটা এখানে হচ্ছে যে এই যে লম্বা সময় ধরে সে ঘুরে বেড়াচ্ছে, একটা লম্বা পথ সে অতিক্রম করতেছে এবং সে একটা গ্যাস, এই অতিক্রম করতে করতে সে আলাদা হয়ে যাচ্ছে। আমরা একটা ভিডিও দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা স্যার, এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে কি স্টেশনারি ফেজ ওই যে সিলিকা এগুলাই? না 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 না, আসতেছি। সিলিকা Quick biochemistry basics here. Let's talk about gas chromatography. Gas chromatography is a chromatography technique used for the separation of volatile compounds. Volatile compounds are the compounds that gets easily vaporized at room temperature. Let's see the components of gas chromatography. The column. The column used in gas chromatography is very long and arranged in a coil. The column used in gas chromatography are of two types. Number 1, packed column, and number 2, capillary column. Packed column. Packed column can be made up of glass or stainless steel. The length of this column can vary from 1 to 3 meters and has an internal diameter of 2 to 4 millimeter. আচ্ছা, তোমার কোশ্চেনের অ্যান্সার এই যে এখানেই পাবা। কলাম ক্রোমাটোগ্রাফির কলামগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। দেখো ইন্টারনাল ডায়ামিটার কত কম। এটা হচ্ছে একদম আমরা যে জিআই পাইপ বলে ওইরকম পাইপের মতো চিকন। এখানেই পাবা তোমার কোশ্চেনের অ্যান্সারটা। মানে এখানে অবশ্যই সলিড ম্যাটেরিয়াল থাকতে পারে ইয়ার মধ্যে, কলামের মধ্যে, বাট সেটা এইচপিএলসির মতো না, এটা ডিফারেন্ট। The capillary column. The capillary column is made up of few squads. These columns are very long and have length from 10 to 100 meters and have an internal diameter of 0.1 to 1 millimeter. The column is placed in a chamber so that a uniform temperature can be maintained. The stationary phase. The stationary phase is packed in the inner wall of the column. The stationary phase is made up of silicon grease or wax, which can withstand a high temperature. The mobile phase. The mobile phase is usually an inert gas like helium
or unreactive gas such as nitrogen. The mobile phase gas is kept in a cylinder which is connected with the column via molecular sieve. The molecular sieve separates the unwanted hydrocarbons, oxygen, and water vapor that may interfere with the test sample during analysis. At the end of the column, there is a detector which detects the sample. Let's see the working of gas chromatography. The sample which is to be separated is mixed with an appropriate volatile solvent such as heptane, acetone, or methanol. Just before the column, there is a septum that allows injection of the sample. The temperature of the injection region is kept 20 to 50 degrees Celsius high as compared to the column. This allows rapid volatilization of the sample. Once the sample is volatilized, it passes down the column where the separation occurs. During analysis, the temperature of the column is kept between 150 to 300 degrees Celsius. Separation occurs based on the interaction of molecules between the mobile phase and the stationary phase. The less volatile molecules interact more with the stationary phase and move slowly, while the more volatile molecules interact more with the mobile phase and moves fast down the column. Once the separation is completed, the detection is done with a detector attached at the end of the column. One of the most common detectors used with gas chromatography is flame ionization detector or FID. The flame ionization detector has three inlets, one for the carrier gas which comes from the column and the other two for hydrogen and oxygen. The igniter ignites hydrogen and oxygen to produce a flame. When the sample molecules reaches the flame, they get ionized and the electrons are released. Across the flame there are two electrodes, each with a positive and a negative charge. The electrodes detect the electrons generated by the ionization of the sample. The electrons are detected in the form of current, which is amplified and detected by the computer. When the sample is detected, the computer gives a peak with respect to the retention time of the sample. The area under the peak gives information about the concentration of the sample. If the concentration is less, the area under the peak will be less, and if the concentration is more, the area under the peak will be more. Now, for the detection of unknown samples, we need to have standards. Let's understand this with an example. Suppose we run methanol as our sample and the peak of methanol is obtained at 5 minutes. Next, we run acetone as our sample and the peak of acetone is obtained at 3 minutes. Next, we run unknown sample and we get this chromatogram. Now, using information from the standards, we can say methanol is present in the unknown sample, whereas acetone is absent. The remaining peak is still unknown as we do not have any standards to compare its retention time. স্যার আপনি কি কিছু বলছেন?
ও হ্যাঁ, এতক্ষণ তো অনেক কিছু বললাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে লাইক এইচপিএলসি তে তোমরা যেরকম দেখছো যে কলামের ভিতর দিয়ে হচ্ছে মানে কোনো সলভেন্ট যখন কোনো কম্পোনেন্টকে নিয়ে যায় সেটার অ্যাফিনিটি বা পোলারিটি এই সমস্তের উপর বেস করে কম্পোনেন্ট গুলো সেপারেট হয়ে যায়। আর জিসির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভোলাটাইলের উপরে বেস করে, মানে আমি যে কোনো ভাবে হোক সেটাকে আমি ভোলাটাইল বানাবো, গ্যাসিয়াস ফর্মে নিব, এবং গ্যাস ফর্মে নেওয়ার পরে সে কত আগে ভোলাটাইল হইতে পারে বা কত আগে গ্যাস হইতে পারে এইটার উপর বেস করেই সে হচ্ছে সেপারেটটা করে, এবং যে যত আগে পৌঁছাইতে পারবে তার পিক তত আগে আসবে। এখানে হচ্ছে সেপারেশন প্রসেসটা দেখো। এর আগে আমরা বলছিলাম সিলিকার কথা এইচপিএলসি তে, তো এটা একটু ডিফারেন্ট। এটা মানে এই যে দেখো, আগে আমাদের একটা কলাম ছিল 1 ফুট বা 1.5 ফুট দৈর্ঘ্যের, আর এখন আমাদের এরকম প্রায় ধরো 100 মিটার লম্বাও এরকম পেঁচানো তার হইতে পারে। এখানে দেখো তারগুলা এভাবে পেঁচানো থাকে, তো দেখতেই পারতেছো। এবং এইগুলো দেখতে অনেকটা এরকম, মানে আমি যদি এটা করি যে বিভিন্ন রকমের আছে এইচপিএলসি তে যেরকম বিভিন্ন ধরনের কলাম আছে, এখানেও বিভিন্ন রকমের এই কলাম আছে, এবং এই কলামগুলা এভাবে মানে ইনসাইড যদি দেখো সেখানে হচ্ছে এরকম বিভিন্ন কোম্পানি তাদের মানে টেকনোলজি বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করে এই জিনিসগুলা বানায়। তো এটা হচ্ছে ফিউজ সিলিকা, মোস্ট অফ দ্য কেসে ফিউজ সিলিকা থাকে, এবং এখন হচ্ছে বিভিন্ন আরো ম্যাটেরিয়াল অ্যাড করে আরো নতুন নতুন সেপারেশন টেকনিক বা প্রসেস বের করার জন্য এরকম বিভিন্ন রকমের কলাম থাকে। আচ্ছা, ক্রোমাটোগ্রামটা কি? এই দেখো এখানে কিছু টার্ম এবং ডেফিনেশন দেওয়া আছে, এগুলা তোমরা উলট পালট করো সবসময়। ক্রোমাটোগ্রাফিটা কি, ক্রোমাটোগ্রাফটা কি, আর ক্রোমাটোগ্রামটা কি? তো আমার ডান পাশে যে ছবিটা আছে এটা হচ্ছে একটা ক্রোমাটোগ্রাম। এইটাতে কি দেওয়া আছে যে এই অ্যাক্সিস বরাবর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টাইম। এই টাইমটা কি? এই টাইমটা হচ্ছে এইখানে এই ডিটেক্টর পর্যন্ত যে 3টা গ্যাস যাচ্ছিল, 3টা কম্পোনেন্ট, গ্যাসিয়াস কম্পোনেন্ট যাচ্ছিল, সেই 3টার মধ্যে কে সবার আগে পৌঁছাইতে পারলো সেটাই হচ্ছে এই ক্রোমাটোগ্রামে সবার আগে আসবে। এবং এই যে একটা দেখতেছো এই নিচ দিয়ে যেটা বরাবর যাচ্ছে, যেটার মধ্যে কোনো কিছুই ডিটেক্ট করা হয় নাই, এটাকে বলা হচ্ছে বেস লাইন। এবং এইখানে হচ্ছে এইগুলা হচ্ছে একটা করে পিক। তো এটা হচ্ছে সাধারণত ক্যারিয়ার গ্যাসের পিক। এই প্রথম যেটা পাওয়া যায় এইচপিএলসি এর মতো এখানেও ক্যারিয়ার গ্যাসের একটা পিক পাওয়া যায়। এবং তারপর থেকে এই যে ইলিউশন টাইমের উপর ডিপেন্ড করে দেখো এটা এটা এত 4.6 আছে, এটা 4.6, এইভাবে একটা ক্রোমাটোগ্রাম পাওয়া যায়। এই ক্রোমাটোগ্রামে সিমিলারলি এইচপিএলসি এর মতো আমরা হচ্ছে এটার এরিয়া বের করে ক্যালকুলেশন আমরা করতে পারবো। স্যার জিসিতে ক্যারিয়ার আমরা কি গ্যাসটা করতে যেন পারি? একটুখানি বলেন না, ভুলে গেছি স্যার। এখনো কথা শোনা যাচ্ছে না? স্যার ক্যারিয়ার গ্যাসটা যেন কি ছিল একটুখানি যদি বলতেন। হিলিয়াম ক্যারিয়ার গ্যাস আসবো সামনে, আসতেছে। জিসিতে কি করা যায়? জিসিতে করা যায় যেটার বয়েলিং পয়েন্ট 400 ডিগ্রি পর্যন্ত, যেটা ভোলাটাইল বা ভ্যাপোরাইজ হয়ে গেলে জিসিতে যেটা ডিকম্পোজ হয়ে যাবে না, এবং ডিকম্পোজ যদি হয়েও যায় সেক্ষেত্রে তাদের অ্যামাউন্ট চেঞ্জ হবে না, মানে ডিটেক্ট করার মতো অবস্থা থাকবে। সেটা হচ্ছে জিসির তে এই ধরনের কম্পোনেন্ট গুলো ইউজ করা যায়। ফুডের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে অ্যানালাইসিস করা হয় সেটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে ফ্লেভারিং কম্পাউন্ড। এই দুইটাই জিসিতে সবচেয়ে বেশি ফুড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে অ্যানালাইজ করা হয়। আচ্ছা, জিসিতে কোন কোন ম্যাটেরিয়াল করা যাবে না? যেমন যেটা ভ্যাপোরাইজ হয় না, সল্ট, মেটাল, এগুলা যেগুলো কেমিক্যালি আনস্টেবল, এগুলা হবে না। তারপর হচ্ছে যেগুলো অ্যাবজর্ব করতে পারে, যেমন এই যে দেখো তোমরা অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফিতে পড়ছিলা, তো এইগুলা এখানে করা যাবে না। এবং যেটা স্ট্যান্ডার্ড পাওয়া যায় না সেটাও করা যাবে না। এখানে আসতেছে হচ্ছে ক্যারিয়ার গ্যাস। ক্যারিয়ার গ্যাসটা কি? যে যেই গ্যাসটা
এইচপিএলসি তে আমার যেরকম একটা মোবাইল ফেস ছিল, জিসিরও মোবাইল ফেস হচ্ছে এই ক্যারিয়ার গ্যাসটা। এইচপিএলসি তে যেরকম একটা লিকুইড পুরা প্রসেসটাকে ক্যারি করে নিয়ে যায়, গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এই গ্যাসগুলা নিয়ে যায়, এবং এই গ্যাসগুলা সাধারণত হিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং আর্গন এগুলা ইউজ করা হয়। সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে হিলিয়াম এবং নাইট্রোজেন। এবং একটা ক্যারিয়ার গ্যাসের কি কি ক্রাইটেরিয়া থাকতে হয় সেটা এখানে আছে দেখো। ইনার্টনেস, মানে সে কারোর সাথে রিয়াকশন করবে না। তারপরে হচ্ছে সুইটেবল ফর দ্য ডিটেক্টর, তোমার যে ডিটেক্টরটা থাকবে সেই ডিটেক্টরকে সে নষ্ট করবে না। এবং এমন একটা গ্যাস পাইতে হবে যেটা মানে পিওর গ্যাস পাওয়া সম্ভব এবং অ্যাভেলেবল, চিপ, কোনো আগুন ধরার সম্ভাবনা থাকবে না, কারণ আমরা এখানে অনেক হাই টেম্পারেচার ইউজ করতে হয়। সো আগুন ধরার রিস্ক থাকা যাবে না, এবং কলামের জন্য সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিবে। এখানে একটা কথা লেখা আছে দেখো, যে এইটাই হইতে হবে 9.995% অথবা তার থেকেও বেশি। মানে বুঝতে পারছো যে ক্যারিয়ার গ্যাসটা কি পরিমাণ পিওর হইতে হয়? 99.995% অথবা তার থেকে বেশি পিওর হইতে হয় এই গ্যাসটাকে। সো বুঝতেই পারতেছো যে মানে এই জিসির ক্যারিয়ার গ্যাস এটা মানে যেন তেন কোনো কথা না। বাংলাদেশে কোনো জিসির জন্য ক্যারিয়ার গ্যাস পাওয়া যায় না। যে সমস্ত জায়গায় বা যে সমস্ত ইনস্টিটিউশনে এই গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে, ওরা বাইরে থেকে এই গ্যাসগুলো কিনে আনে, এবং এগুলা খুবই এক্সপেন্সিভ। তোমার একটা স্যাম্পল যদি তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে মেজার করতে যাও, মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়, মানে ইনক্লুডিং, বা কোথাও কোথাও আরো বেশি। 10,000 টাকা তো আমি আরো 5 বছর আগের হিসাব বললাম। এর মধ্যে একটা বিরাট খরচ চলে যায় ইনস্ট্রুমেন্টেশন এবং এই যে ক্যারিয়ার গ্যাসটার কারণে। তো বোঝা গেছে যে ক্যারিয়ার গ্যাসটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা দামি। জি স্যার, বোঝা গেছে। স্যার এখানে একটা কথা, এই যে হ্যাঁ, মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি তাহলে করার দরকারই কি? আমরা তো লিকুইড ক্রোমাটোগ্রাফি করতে পারি, মানে না কেন, এইচপিএলসি দিয়ে। তুমি তো ভোলাটাইল কম্পোনেন্ট লিকুইড ক্রোমাটোগ্রাফিতে পারবা না। তুমি ফ্লেভার এইচপিএলসি তে মেজার করতে পারবা না, ওটাকে তোমার গ্যাস ফর্মে নিয়ে মাপতে হবে। ও আচ্ছা, আচ্ছা বুঝছি। এখানে দুইটা কমন ক্যারিয়ার গ্যাসের কিছু প্রপার্টিজ দেওয়া আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কোনটার কোথায় সুবিধা কোথায় অসুবিধা এগুলা দেওয়া আছে। এগুলা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এই যে রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ক্যারিয়ার গ্যাসের নাম টাম কি, এগুলা তোমাদের জন্য খুব সোজা প্রশ্ন। এইখানে দেখো এই যে কলামের আসছে, কলাম সাধারণত বলতেছে দুই প্রকার, প্যাক কলাম এবং ক্যাপিলারি কলাম। আমরা একটু পরে দেখবো যে প্যাক কলাম কি আর ক্যাপিলারি কলাম কি। এবং জিসির কি কলামটা কতগুলা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে করা হয়, যেমন হচ্ছে টার্গেট কম্পাউন্ড কি এবং কতগুলা কম্পোনেন্ট থাকবে, এবং যে মেশিনটাতে আমরা ইউজ করব সেটার কনফিগারেশন, এগুলোর উপর বেস করে এই কলামটা চেঞ্জ হয়। এবং এইটার যে ডায়ামিটার এবং লেংথ, এইটা খুব ইম্পর্টেন্ট। যেমন মানে যেহেতু গ্যাস, সো তাকে অনেক লম্বা একটা পথ ট্রাভেল করাইতে হয়, তাছাড়া সে হবে না। সো আমার যদি কোনো কারণে কলাম শর্ট হয়ে যায়, তাহলে আমার ডিজায়ার্ড রেজাল্ট বা ডিজায়ার্ড ম্যাটেরিয়াল আমি আনতে পারবো না। আবার ডায়ামিটার যদি খুব বেশি চিকন হয়ে যায় বা খুব বেশি মোটা হয়ে যায়, সেক্ষেত্রেও হবে না। সো কলাম কলামের ডাইমেনশনটা এটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে যে কোনো রেফারেন্সে যখন গ্যাস ক্রোমাটোগ্রাফি অ্যানালাইসিসের রিপোর্ট দেয়, তখন এই কলামের লেংথ এবং কলামের প্রপার্টিজ এটা মেনশন করে দিতে হয় যে আমি এই কলামে এটা করছি। এখানে দেখো যে প্যাকড কলাম কি বলতেছে। প্যাকড কলামে যেটা থাকে যে স্টেনলেস স্টিল আর গ্লাস টিউব ফিল্ড উইথ পার্টিকুলার প্যাকিং ম্যাটেরিয়াল, সাধারণত অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল এখানে এরকম থাকে। এটা হচ্ছে প্যাকড কলাম, এবং এইটা হচ্ছে ক্যাপিলারি কলাম। তো তোমরা তোমাদের একটু আগে যে কলামটা দেখাইছি, এটা একটা ইয়ে ছিল, ক্যাপিলারি কলাম ছিল। এবং এটা এই যে একটা ভিতরে একটা ফিউজ সিলিকা থাকে, এবং কোন কোন জায়গায় ফিউজ সিলিকা ছাড়াও অন্য অন্য অনেক কিছু কোটিং থাকতে পারে।
এবং দেখো এখানে বলছে যে 0.25 মিলিমিটার এটা হচ্ছে এটা ডায়ামিটার এবং 30 মিটার লম্বা হইতে পারে। 30 মিটার বুঝতে পারতেছো কত লম্বা হবে? 30 মিটার মানে হিউজ, মানে অনেক লম্বা হয়। এবং ডায়ামিটার 0.25 মিলিমিটার। আচ্ছা, এখন কিভাবে এটা কাজ করে দেখো, যে প্যাক কলাম এবং ক্যাপিলারি কলামের মধ্যে কিছু রেজাল্ট জনিত পার্থক্য দেখা যাইতে পারে। সেটা হচ্ছে যে পিক গুলা শার্প দেয় না, ভোঁতা পিক দেয়। এবং এই ক্যাপিলারি কলামটা অনেক লো কনসেন্ট্রেশনও ডিটেক্ট করতে পারে এবং শার্প পিক দিতে পারে। এখানে হচ্ছে এই যে আছে কিছু একটা কলামের কি 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 বলে এটাকে কম্পোনেন্ট, মানে একটা কলামের জন্য ইম্পর্টেন্ট, মানে তুমি যখন একটা অ্যানালাইসিস করবা সেটা হচ্ছে যে কলামের ডায়ামিটার, কলামের স্টেশনারি ফেজ কতটুকু এবং কি দুইটাই, কলামটা কতটুকু লম্বা, কলামের ক্যারিয়ার গ্যাস কত এবং ওভেন টেম্পারেচার কত। ওভেন টেম্পারেচারটা হচ্ছে যে এইখানে এই কলামটাকে একটা ওভেনের মধ্যে রাখা হয়, এই এটা একটা ওভেন, হ্যাঁ, এবং ওভেনের মধ্যে কলামটা থাকে। এই ওভেনের টেম্পারেচারটাও কলামের জন্য খুবই, প্রত্যেকটা কলামের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরেও কাজ করতে পারে না। এখন তুমি কিভাবে একটা কলাম সিলেক্ট করবা, যে কোন কলাম তুমি কোন অ্যানালাইসিসের জন্য ইউজ করবা? টার্গেট কম্পাউন্ড, যে তুমি কি পোলার করতেছো না নন পোলার করতেছো, এটা একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে তোমার অবজেক্টিভটা কি, যে তুমি যে দুইটা কম্পোনেন্ট আলাদা করবা সেখানে তুমি কি তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কত। ধরো অ্যালকোহলের হচ্ছে 70 ডিগ্রি, তারা স্টিম হয়ে যায়, আর পানি হচ্ছে 100 ডিগ্রি। তো আবার অন্য কোনো কম্পোনেন্ট গেলে হয়তো 150-200 ডিগ্রি হইতে পারে। তাদের মধ্যে যে ডিফারেন্স সেটার উপর ডিপেন্ড করবে যে কলামটা কতখানি লম্বা হবে বা কি কলাম ইউজ করবা। তারপরে এখানে আসছে যে সেপারেশন, মানে এটা হচ্ছে টার্গেট কম্পাউন্ড, অবজেক্টিভ। তারপরে আসবে হচ্ছে যে কি সেপারেট করতে চাও, তখন আসবে হচ্ছে তোমার এটা থিকনেস কত, লেংথ কত সেটা। তারপরে হচ্ছে যে তুমি কি সময় কমাই দিতে চাও না সময় বাড়াই দিতে চাও, এরকম একটা। যেমন এইচপিএলসি তে আমরা পড়ছিলাম হচ্ছে ফ্লো রেট, এখানেও একটা ফ্লো রেট এরকম পাওয়া যায়, ফ্লো রেট থাকবে। এরপরে আসবে হচ্ছে তোমার এই অবজেক্টিভটা কি, যে লো বয়লিং পয়েন্টের কম্পোনেন্টকে তুমি দেখতে চাও না হচ্ছে হাই বয়লিং পয়েন্টের। এগুলোর উপর ডিপেন্ড করে তোমার এই কলামের যে প্রপার্টিস গুলা, লম্বা, ডায়ামিটার, তারপরে হচ্ছে কি কোটিং থাকবে, এগুলোর উপরে ডিপেন্ড করে তোমাকে হচ্ছে কলাম চুজ করতে হবে। এরপরে আসতেছে হচ্ছে ডিটেক্টর। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এই ছবিটা হবে না। ডিটেক্টর গ্যাস ক্রোমাটোগ্রাফি, এটাও খুব এক্সপেন্সিভ এবং খুব ক্রিটিক্যাল একটা জিনিস। এইচপিএলসির ক্ষেত্রে আমরা যেরকম কতগুলো কমন ডিটেক্টর পড়ছি, এইখানে জিসি ডিটেক্টর গুলা এর থেকে একটু বেশি কমপ্লেক্স। তো এখানে দেখো অনেক রকমের ডিটেক্টরের একটা লিস্ট আমরা দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে টিসিডি, এফআইডি, বিআইডি, এমএস। তো এগুলার দেখো এখানে কোন ধরনের কম্পোনেন্ট আমরা ইউজ করতে চাই, সেখানে আছে থার্মাল কন্ডাক্টিভিটি, ফ্লেম আয়োনাইজেশন, হ্যাঁ এখানে, এবং তারা কত কত মানে মিনিমাম অ্যামাউন্ট তারা ডিটেক্ট করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা যে সবচেয়ে লোয়েস্ট যেটা, সেটা 1 পার্টস পার বিলিয়ন। সো এক একটা ডিটেক্টর কি পরিমাণ সেন্সিটিভ, এটা শুধু ইমাজিন করো, যে সবচেয়ে লোয়েস্ট যেটা সেটা হচ্ছে 1 পার্টস পার বিলিয়ন, এবং সবচেয়ে সেন্সিটিভ যেটা দেখো সেটা দেখাচ্ছে 0.01 পার্টস পার বিলিয়ন। সো গ্যাস ক্রোমাটোগ্রাফি কতটা সেন্সিটিভ হইতে পারে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তো এখানে কিছু ডিটেক্টর আছে, তোমাদের এই ডিটেক্টর গুলোর নাম পড়তে হবে। যেমন এফআইডি হচ্ছে ফ্লেম আয়োনাইজেশন ডিটেক্টর, বিআইডি হচ্ছে ব্যারিয়ার ডিসচার্জ আয়োনাইজেশন ডিটেক্টর, মাস
মিটার, তারপর হচ্ছে ইসিডি, এফটিডি, এফপিডি, এরকম অনেকগুলো ডিটেক্টর আছে। এই ডিটেক্টরগুলোর নাম তোমাদের পড়তে হবে। এই পাঁচটা হয়তো দরকার নাই যে কোনটার মিনিমাম ডিটেক্টেবল লিমিট কত, বাট এই ডিটেক্টরগুলোর নাম জানতে হবে। এখানে এক্সাম্পল হিসাবে একটা ডিটেক্টর কিভাবে কাজ করে সেটা আমি দেখাইছি। এখানে এটা সবচেয়ে কমনলি ইউজড একটা ডিটেক্টর, এফআইডি ডিটেক্টর, খুবই কমন। এটা যে কোনো ডিটেক্টরে, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এটা পাওয়া যাবে। এবং এটা সেন্সিটিভ কই, যেখানে কার্বন অ্যাটম আছে। দেখো, যেখানেই কার্বন অ্যাটম আছে সে এটাকে ডিটেক্ট করতে পারে, যার কারণে এইটা দিয়ে মোটামুটি সব ধরনের অর্গানিক কম্পোনেন্টকে আমরা অ্যানালাইসিস করতে পারি। এখানে একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে, যে কলাম থেকে এটা আসতেছে এবং এটাকে হচ্ছে আমরা ফ্লেম দিচ্ছি, এয়ার দিচ্ছি, এবং তারপরে এইখানে ইলেকট্রিক সিগন্যাল এখানে আমরা কনভার্ট করতেছি। তো এটা কি করে দেখো, এটা হচ্ছে সেন্সিটিভ হচ্ছে কার্বনের ক্ষেত্রে, বাট যখন এখানে এই যেরকম হাইড্রোজেন বা এগুলা থাকবে সে সমস্ত ক্ষেত্রে সে সেন্সিটিভ না। সো আমরা যখন অর্গানিক কম্পাউন্ড অ্যানালাইসিস করতে যাব, কার্বন বেসড কোনো কিছু দেখতে যাব, তখন হবে। এখানে যেটা দেখো যে এই অর্গানিক ম্যাটারটাকে এখানে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে অনেক কিছু করে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমরা বার্ন করলাম, বার্ন করার পরে সেখান থেকে আমরা এই যে দেখো এখানে আমরা আয়োনাইজ করে ফেলছি, এবং তারপরে এখানে সে হচ্ছে এগুলো ডিটেক্ট করতেছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে তোমার ইনজেকশন মেথড। যে স্যাম্পল গুলাকে আমরা ইনজেক্ট করব, সেখানে ইনজেক্ট করার অনেকগুলা মেথড আছে, অনেক ভাবে ইনজেক্ট করা যায়। আমরা এখানে খুব সিম্পলি দেখি, এটা এত বেশি ডিটেলস তোমাদেরকে দেই নাই। প্রথমে আসতেছে হচ্ছে হট ইনজেকশন, যেটা হচ্ছে যে হটের মধ্যে আবার আসতেছে স্প্লিট এবং স্প্লিটলেস, যে আর এরপরে আসতেছে হচ্ছে কোল্ড। এগুলা আসলে ভিডিও না দেখাইলে তোমরা আসলে এভাবে বুঝবা না, এগুলা শুধু পড়ে যাও। এগুলা এত ডিটেলস তোমাদের এই মুহূর্তে জানার দরকার নাই, শুধু স্যাম্পল ইনজেকশনের সিস্টেম গুলা জানো, হট ইনজেকশন, কোল্ড ইনজেকশন এবং হচ্ছে সিরিঞ্জ। সিরিঞ্জ দিয়ে আমরা ম্যানুয়ালিও ইনজেক্ট করতে পারি। এইখানে কিছু ইনজেক্টিং সিস্টেম আছে, যে আমাদের ক্যারিয়ার গ্যাস এখান থেকে আসতেছে, তারপরে হচ্ছে কিছু বলতেছো? আচ্ছা, এখানে দেখো যে বলছিলাম যে ডায়ামিটার এবং এইটা দেওয়া থাকবে, কলামের ফ্লো রেট কত, এগুলো দেওয়া থাকবে। এটা এত ডিটেলস তোমাদের পড়ার দরকার নাই। এখন আসতেছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ জিসি। জিসির কাজটা বেসিক্যালি তাহলে কি? এখানে দেখো ফার্মাসিউটিক্যালে বলতেছে হচ্ছে রেসিডিউয়াল সলভেন্ট অ্যানালাইসিস। যেমন ফার্মাসিউটিক্যাল বাদ দেই, এগুলা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, এনার্জি, কেমিক্যাল, এগুলা থাকবেই সব জায়গায়। আমরা ফুডের ক্ষেত্রে আসি, ফুডের ক্ষেত্রে আসতেছে কম্পোনেন্ট অ্যানালাইসিস, ফুড সেফটি অ্যানালাইসিস, নানান রকম অ্যানালাইসিস আছে। তো এখানে ফুডের অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি দিছি, প্রায় 8-10টার মতো। ফুডের ক্ষেত্রে কমন অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে একটা বললাম যে ফ্লেভার, এরপরে আসতেছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা সবচেয়ে এই দুইটা কমন, এবং বিভিন্ন ধরনের অ্যারোমা কম্পাউন্ড আছে। তারপরে ওই বাকি যেগুলো আছে এগুলা ওই অ্যারোমা আর এটা নিয়ে কাজ করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রেসিডিউ অ্যানালাইসিস, যে যেমন ধরো আমরা পেস্টিসাইড নিয়ে কথা বলতেছি, যে আমাদের ফ্রুটসের বা এগ্রিকালচারাল প্রোডিউসের গায়ে পেস্টিসাইড লেগে থাকে, সেটা আমরা খাই। তো এই পেস্টিসাইড গুলো এত মিনিমাম লেভেলে বা এত কম থাকে, এত মানে যেটা এইচপিএলসি তে বা এই ধরনের কোনো সিস্টেমে অ্যানালাইসিস করা টাফ। তো সেগুলোকে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে প্রসেস করে পরবর্তীতে এই জিসিতে নিয়ে আসি। আরেকটা মজার জিনিস হচ্ছে ফুড অথেন্টিকেশন। ফুড অথেন্টিকেশন হচ্ছে যে মনে করো তোমার একটা চিজ আছে, সেই চিজটা ধরো বাংলাদেশে, বা ধরো ইলিশ ইলিশ বাংলাদেশের, আমরা যদি এটা জাস্টিফাই করতে যাই, সেই ক্ষেত্রে ইলিশের এই ফ্যাটি অ্যাসিড এবং ভোলাটাইল কম্পোনেন্ট বা অ্যারোমা কম্পোনেন্টকে আমরা অ্যানালাইসিস করে কিন্তু ইজিলি বলতে পারি যে এটা ইলিশ কি ইলিশ না। ইলিশ এবং সার্ডিনের মধ্যে কিছুটা মানে টেস্ট বা হোক এরকম কাছাকাছি হবে, কিন্তু আমরা যদি জিসিতে অ্যানালাইসিস করি তখন আমরা বুঝতে পারবো যে দুইটা এক না, আলাদা।
আর একটা শেষে এটা হচ্ছে যে জিসি এবং এইচপিএলসি এর মধ্যে পার্থক্য কি? জিসি এবং এইচপিএলসি এটার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, কিছু অ্যাপ্লিকেশন জনিত পার্থক্য আছে। মোটামুটি বেশ অনেকগুলা পার্থক্যই দিছি, সো পরীক্ষার জন্য এগুলা খুব ভালো মতো পড়ো। আচ্ছা, এখন আমরা জিসির কিছু ভিডিও দেখি। Into the box, they usually just coil a long length of tube, and the longer the tube, the better separation you'll get. And once it's finished passing through the tube, compound where the detector make these spin what is just explaining the vaporized into gas and was one that's stationary. I think that while a little bit further yet, so let's watch it for a little bit longer. At the next time point, what you might see is that again the green dot or the green compound kind of staying more to the sides. It's traveled a little bit farther now, but this orange compound has gotten pushed all the way over here. The point that it's almost at the detector already. You can already tell that the orange one is going to reach the detector first, meaning it'll produce the first peak. This way to it. Solvent is usually peak mixture. But one of the reasons the vapor phase or the gas phase with liquid phase. দেখো এই জায়গাটাতে যেটা দেখাচ্ছে যে আমাদের গ্যাস হচ্ছে তার ভোলাটাইলিটির উপর ডিপেন্ড করে সে সেপারেট হয়ে গেল। এখানে গ্রিন এবং অরেঞ্জ কম্পাউন্ড দুইটা আলাদা হয়ে গেছে, এবং দেখো যে অরেঞ্জ কম্পাউন্ডটা সবার আগে পিক দিবে কারণ সে আগে চলে গেছে, এবং গ্রিন কম্পাউন্ডটা পরে পিক দিবে। Also known as the stationary phase. So compounds like this orange one, because separate boiling points. Could you still distinguish them? Actually, you could. Let's take another example. If instead, originally what you had was something that looks like this, where you had these tiny pink dots, those that represent tiny pink particles, along with large purple particles. Again, these have the same boiling point, but why is it that it looks like the pink one is getting carried farther by the gas? That's because it's really small. So just based on its size, what would happen next is you'd see something very similar to what we saw in the second image before, where the purple dot hasn't traveled very much, but these small pink ones are just going so fast. They're almost at the detector. The way to visualize this is, imagine the gas pushing through. Now picture that as a really strong wind. If you have a tiny child in a meadow where there's a strong wind, the kid will feel like they're getting pushed around pretty hard. But if you had a big sumo wrestler instead, they probably wouldn't move too much no matter how hard the wind blew. So in this case, the pink dots like the child and the purple the molecular between compounds in gas chromatography. But let's take a closer look at that chromatogram you see on the computer screen. That chromatogram is actually a plot of intensity on the y-axis, representing how many particles are hitting the detector at a time, versus time on the x-axis, shown here. So again, we saw something that looked like this. We said that the very first peak that comes out is probably just the solvent that your sample was originally dissolved in. The next one represented our first actual peak, and this is chromasis B boiling. That's would really for example time as compound A. Definitive techniques like easier to keep G and that what actually goes into it, and that
এটা হচ্ছে স্যাম্পল ইনজেকশনের যে পার্টটা সেটা। আচ্ছা, আমার মনে হয় যে গ্যাস ক্রোমাটোগ্রাফির বেসিক যে ব্যাপারগুলো এগুলা বুঝাইতে পারছি তোমাদের। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। ও আচ্ছা, তার আগে একটা কোশ্চেন, তোমাদের মিডের মার্কস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো ঝামেলা আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করো কোশ্চেন। স্যার আমরা কি মানে যে সামনে স্যাটারডে ক্লাসে কি খাতাটা আবার মানে দেখতে পারি? মিডের খাতা? জি স্যার। ওইভাবে আচ্ছা, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি তাহলে আর্লি মর্নিং এসে আমার সাথে যোগাযোগ করো, কারণ 11টা থেকে 4টা পর্যন্ত টানা ক্লাস, এর মধ্যে খাতা দেখানোর কোনো সময় থাকবে না। স্যার এর আগে তাহলে আমি এসে আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে। স্যার 1038 আছি। স্যার 1018 আছি। স্যার 849। হ্যাঁ, আমি তো জিজ্ঞেসই করি নাই তোমরা কেন বলতেছো আসি আসি। স্যার কি এখানে দেয়া আছে তো তাই ভেবেছি আগে দিয়েছেন। এইখানে হচ্ছে 84 আছে। ইয়েস স্যার। 952 নাই। 1018 প্রেজেন্ট স্যার। 95 তো ছিল স্যার। এখন কোথায়? 210 স্যার 95 তো আছে। 952 আছে। 210 209 982 নাই। এরপরে 1028 নাই। 1044 43 44 নাই। 356 356 নাই। ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শনিবারে। মাঝখানে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে আমি তোমাদের জানাই দিব। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো।